নমস্কার সবাইকে, শুভ দীপাবলির এবং ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে একটা প্রতিবেদন আমি শুরু করছি। আগামী 7 মাস পরে বিধানসভা ইলেকশন হবে, মানে পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন। তো আমি লাস্ট দুটো ভিডিও করেছিলাম, দুটো ভিডিওতে 1 মাসের ব্যবধান ছিল। আবার ঠিক 1 মাস এই ব্যবধানে আবার একটা ভিডিও আমি করতে চলেছি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, দুর্গাপুজো কালী পুজোর পরে কোন রাজনৈতিক দল কি অবস্থাতে দাঁড়িয়ে আছে। আগে যে আমি প্রতিবেদন পেশ করেছিলাম তাতে আমি বলেছিলাম যে তখন অবধি যা রাজনৈতিক অবস্থান ছিল যে তৃণমূল আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। 1 মাস পরও সেই অবস্থাটার কি কোনো পরিবর্তন হলো, সেইটাই আজকে বিশ্লেষণ করব। যে 1 মাস পেরিয়ে গেল, এই অবস্থার কি কোনো পরিবর্তন হলো? তো আমরা দুর্গাপুজো দেখলাম। দুর্গাপুজোতে মোটামুটি পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা ঠিক ছিল, পুজোটা খুব ভালোভাবে কেটেছে, সবাই প্রচুর আনন্দ উপভোগ করেছে, পুজোটাকে এনজয় করেছে এবং কোনো রকম দুর্ঘটনা ছাড়াই দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তারপরে দুর্গাপুজো কার্নিভাল হয়েছে, কার্নিভালও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, কোনো রকম অসুবিধা হয়নি বা কোনো রকম বিপত্তি ঘটেনি। এবং কালী পুজো মোটামুটি, কালী পুজো শেষ হয়ে গেছে, আজকে ভাইফোঁটা। কালী পুজো মোটামুটি এখনও অবধি যা অবস্থা তাতে কালী পুজো শুধু একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে, কাকদ্বীপে একটা মন্দির কালী মূর্তি ভাঙার একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং মূল অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন অবধি যা খবর, একটি ছেলে, কি সম্ভবত নাম নারায়ণ হালদার না এরকম কি একটা নাম, যে গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে। তো যাই হোক, এছাড়া কালী পুজো মোটামুটি শান্তিপূর্ণ এবং খুব ভালোভাবে কেটেছে। তো এই দুটো মহা অনুষ্ঠান, মহাপর্ব, দুর্গাপুজো তো বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এবং তারপরে তো কালী পুজো গেল। তো এই দুটো পুজোর পর কোন রাজনৈতিক দলের কি অবস্থান? তো যেহেতু পুজো দুটোই ভালোভাবে কেটে গেল, সেটা শাসক দলের পক্ষে খুব স্বস্তির কারণ যে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই এই দুটো বড় পুজো যে হয়ে গেল এবং কোনো রকম দুর্ঘটনা ছাড়াই। এবং আমি নিজে বারাসাতে ছিলাম কালী পুজোতে, বারাসাতে আমি গেছিলাম। বারাসাতের এত জনসমাগমের মধ্যেও পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আমি দেখেছি প্রত্যেকটা পুজো প্যান্ডেলে প্রচুর পুলিশ দেওয়া হয়েছিল ভিড় কন্ট্রোল করার জন্য এবং রাস্তাঘাটেও প্রচুর পুলিশ ছিল জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য এবং খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমি বারাসাত পুলিশকে এর জন্য ধন্যবাদ জানাই। তারা যা ব্যবস্থা করেছিল সেই ব্যবস্থায় যথাযোগ্য ছিল, এই জন্য কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনা ঘটেনি, কোনো খারাপ ঘটনাও ঘটেনি। পুলিশ সদা সতর্ক ছিল এবং পুলিশ বন্ধুরা খুব ভালোভাবে তাদের ডিউটি পালন করেছে। তো যাই হোক,
এই দুটো পুজো ভালোভাবে কেটে যাওয়াতে এটা একটা শাসক দলের পক্ষে একটা ভালো খবর। কিন্তু বিরোধী রাজনৈতিক দলকে শাসক দলের সাথে পাল্লা দিতে পারলো। প্রথমে দুর্গাপুজোতে আসি। দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে যত দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে তার সিংহভাগই ছিল শাসক দলের নিয়ন্ত্রণাধীন। আমরা কলকাতায় যতগুলো পুজো দেখেছি ম্যাক্সিমাম সব বড় বড় পুজোই, যেমন আপনি ধরুন শিবভূমি পুজো, আমাদের শিবভূমি পুজো করেন, হচ্ছে নামটা ভুলে যাচ্ছে ওনার, শিবভূমির পুজো করেন। শিবভূমি পুজো তো একটা তৃণমূল নেতার পুজো। তারপরে আপনার অরূপ বিশ্বাসের পুজো রয়েছে সাউথে। তো এবং ছোটো বড়ো অনেক পুজোই আছে যেটা মোটামুটি শাসক দলের, কলকাতায় অন্তত শাসক দলের নেতাদের নিয়ন্ত্রণাধীন, এবং জেলাতেও তো প্রচুর পুজো আছে এবং সেই পুজো ম্যাক্সিমামই শাসক দলের নেতাদের নিয়ন্ত্রণাধীন। সেই জন্য শাসক দলের সাথে জনগণের যোগাযোগটা নিবিড় ছিল। তুলনায় আমরা সেখানে একটাই জানি যে বিরোধী দলের পুজো, সেটা হচ্ছে সজল ঘোষের পুজো লেবুতলা পার্কে, এবং সেটাকে নিয়ে কিছুটা বিতর্ক হয়েছিল এবং সজল ঘোষ সেটাকে চেষ্টা করেছিল যে এইটা তার পুজোটাকে বন্ধ করে দিচ্ছে কলকাতার পুলিশ, এরকম একটা আওয়াজ তুলেছিলেন এবং তিনি হুমকিও দিয়েছিলেন দরকার হলে আমি পুজো বন্ধ করে দেবো। কিন্তু আলটিমেটলি তাকে পুজো বন্ধ করতে হয়নি, কেননা পুলিশের একটা অবজেকশন ছিল যে তার যে একটা লেজার শো ছিল, একটা মানে অপারেশন সিঁদুর একটা, সেটা আলোক দ্বারা তার প্যান্ডেলে দেখানো হচ্ছিল, যার জন্য পাবলিক ওখানে 3-4 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছিল, ফলে পেছন থেকে ভিড়ের চাপ আসছিল। এইটা পুলিশ অবজেকশন জানিয়েছিল যে এত লোকজন যদি জমে যায় যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য পুলিশ এটাকে করতে বন্ধ করতেই বলেছিল যে এইটা এতক্ষণ পাবলিককে সময় দেওয়া যাবে না, তাহলে কেননা ভেতরে সরু রাস্তা, যদি একটা বিপদ ঘটে যায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যাই হোক, সেটাকে আলটিমেটলি কলকাতা পুলিশও সামাল দিয়েছে। সজল ঘোষকে তার পুজো বন্ধ করতে হয়নি, পুজো নির্বিঘ্নেই সমাপ্ত হয়েছে এবং সেটা একটা শাসক দলের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলেন যে এটা শাসক দলের চক্রান্ত, বিজেপির পুজো বলে বন্ধ করে দেওয়া চেষ্টা চলছে, কিন্তু আদৌ সেটা নয়, অন্য কারণ ছিল, সেটা আমি তো বললাম যে এই কারণের জন্য পুলিশ অবজেকশন জানাচ্ছিল। যাই হোক, আলটিমেটলি পুজোটা ঠিকভাবে মিটে গেছে। ফলে দুর্গা পুজোতে যেহেতু ম্যাক্সিমাম পুজো তৃণমূল এর নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং তার ফলে তাদের সাথে জনসংযোগ কিন্তু তারা খুব ভালোভাবেই করে ফেলেছে, সেখানে বিরোধী দলের নেতারা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেনি। এই জায়গায় তৃণমূল কিন্তু অনেক এগিয়ে গেছে মানুষের সাথে নিবিড় যোগাযোগের ক্ষেত্রে। এবং কালী পুজোতেও এরকম অধিকাংশ পুজোই যে এবং শাসক দলের নিয়ন্ত্রণাধীন, ফলে কালী পুজোতেও মানুষের সাথে নিবিড় যোগাযোগ ছিল, কিন্তু বিরোধী দলের কোনো নেতার হয়তো অত যোগাযোগ আমরা দেখতে পাইনি। এবং আরেকটা যেটা যে অভিযোগ তোলার চেষ্টা করা হয়েছিল যে তৃণমূল সর্বদা হিন্দু বিরোধী পার্টি, কিন্তু আমরা দুটো পুজোতেই দেখলাম তৃণমূল নেতারা যেভাবে পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল সেই অভিযোগটা কিন্তু হয়ে গেল, মানে সেই অভিযোগগুলো নস্যাৎ হয়ে গেল, যার ফলে কিন্তু তৃণমূল অনেকটা এগিয়ে গেল। কারণ আপনি ভাবুন, প্রথমে তৃণমূলকে বিশেষ করে মমতা ব্যানার্জিকে বলা হয়েছিল হিন্দু বিরোধী, তিনি হিজাব উদ্বোধন করতে গিয়ে হিজাব পরে উদ্বোধন করেছেন, কিন্তু কোনো অভিযোগই খাটেনি এবং তিনি হিন্দুদের পুজো বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনিই সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন, সমস্ত পুজোগুলোকে 1,10,000 টাকা করে দিয়েছেন, ফলে হিন্দু বিরোধী তকমাটা খাটেনি
এবং রিসেন্টলি ওনার বাড়িতে উনি কালী পুজো করেছেন এবং একজন হিন্দু মহিলা হিসাবেই তো কালী পুজো করেছেন, হিন্দু হিসাবেই কালী পুজো করেছেন। অতএব এই যে তৃণমূল হিন্দু বিরোধী এটা কিন্তু মানুষের মধ্যে নিতে পারেনি, মানুষ কিন্তু এটাকে নেয়নি। যে অভিযোগটা করা হয়েছিল সেই অভিযোগটা কিন্তু মানুষ এটাকে নেয়নি, যার ফলে কিন্তু তৃণমূলের নেতারা তত্ত্বর করে এগিয়ে গেছে। ফলে এই দুটো অনুষ্ঠানে কিন্তু তৃণমূল কয়েক ডজন কয়েক যোজন এগিয়ে গেল বিরোধীদের থেকে, জনসংযোগের দিক থেকে। এবং তারপরে মাঝখানে তো আমরা দেখলাম বন্যা পরিস্থিতি এসে গেল। বন্যা পরিস্থিতিতে দেখলাম আমরা তৃণমূল বিজেপির নেতারা ওখানে পরিদর্শন করতে গেলেন। তৃণমূল থেকে বলা হলো তারা ছবি তুলতে গেছিলেন, ছবি শ্যুট আউট করতে গেছিলেন। তো সেখানে খগেন মুর্মু বিজেপির সাংসদ এবং শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক আক্রান্ত হয়েছিলেন জনগণের দ্বারা। তো সেখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই জন্যই বলছি যে সেখানে যেখানে তারা গেছিলেন সে এলাকাটা পুরো বিধায়ক সেখানে বিজেপির বিধায়ক ছিলেন, এমএলএও সেখানে বিজেপিরই এমএলএ। ফলে বিজেপির সংগঠন সেখানে তৃণমূলের তুলনায় ন্যাচারালি বেশি হওয়ার কথা, যেহেতু বিজেপির সিংহভাগ সাংসদ এবং এমএলএ ওই উত্তরবঙ্গ থেকেই আসে, সেখানে তাদের সংগঠন নিশ্চয়ই তৃণমূলের থেকে বেশি হবে। তাহলে সেই জায়গায় যদি তাদের বিধায়ক এবং এমএলএ যদি মার খায়, তাহলে তো প্রশ্ন উঠতে বাধ্য যে তাদের তাহলে সংগঠন কোথায় গেল। এবং যদি এমএলএ এমপি এলাকায় যায় তাহলে তো সেখানকার লোকাল নেতারা জানবে এবং লোকাল নেতারা তাদের প্রোটেকশন দেবে। তাহলে কি এটা বিরোধীরা বলছিল যে তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে, তাহলে কি সেটা নয়? তাহলে কি বিজেপির কর্মীদের দ্বারাই কি বিজেপি নেতারা আক্রান্ত হলেন? কেন, যেহেতু প্রশ্নটা উঠছে এই জন্যেই, সেখানে সংগঠনটা তো বিজেপিরই বেশি। ফলে সেখানে যদি তৃণমূল ঝামেলাও করতে যায়, তাহলে বিজেপির সংগঠন বেশি থাকে, তাহলে তো তৃণমূল তো বিজেপির সঙ্গে সেখানে পারা উচিত নয়। মার তো দূরের কথা। তাহলে এটা ঘটনাটা ঘটলো কি করে যে তাদের নিজেদের এমএলএ এমপি যেখানে রয়েছে সেখানে তাদের নেতারা আক্রান্ত হচ্ছে? তাহলে তাদের সংগঠন কোথায় গেল? তাদের সিংহভাগ এমপি এমএলএ ওখানকার, তাদের সংগঠন ওখানে অনেক ভালো। তাহলে এটা কি করে হলো যে বিরোধী দলের লোকজন তাদের আক্রান্ত করলেন? নাকি সত্যি সত্যি ওখানকার জনগণের জনরোষ? কেননা তারা যে গাড়ি গেছিলেন, তারা কিন্তু কোনো দেখা যায়নি যে তাদের হাতে তাদের গাড়িতে কোনো ছিল, ত্রাণ সামগ্রী ছিল। ফলে তৃণমূল থেকে বলা হচ্ছিল বারবার যে তারা ফটোশ্যুট করতে গেছে, কিন্তু তারা যে নিয়ে গেছে, ত্রাণ নিয়ে গেছে, সেটা দেখা যায়নি। এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারীও গেছিলেন, শুভেন্দু অধিকারী ত্রাণ নিয়ে গিয়েছেন, কিন্তু ত্রাণ তার সেখানকার পাবলিক ফিরিয়ে দিয়েছে। আমরা পক্ষান্তরে কি দেখলাম, মমতা ব্যানার্জি যেদিন এখানে যে কার্নিভাল ছিল তার পরের দিনই মমতা ব্যানার্জি সকালবেলায় উত্তরবঙ্গে চলে যায় এবং সমস্ত গলিতে ঢুকে সেখানে সমস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন এবং সমস্ত ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে মুখ্যমন্ত্রী বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে পাবলিকের কী অসুবিধা, কোন জায়গায় অসুবিধা, তাদের কোন জায়গায় সাহায্য লাগবে এবং ত্রাণ বিলিও করেছেন সঙ্গে সঙ্গে। ফলে এই জায়গাতেও কিন্তু বিজেপি তাদের জনসংযোগটা কিন্তু ধরে রাখতে পারেনি, যে জিনিসটা করা উচিত ছিল। যেহেতু তাদের বিধায়ক বেশি, এমএলএ বেশি, তাদেরই সেখানে বেশি মাত্রায় যাওয়া উচিত ছিল, তাদেরই সেখানে লোকজনদের সাথে দেখা করা, তাদেরই অগ্রণী ভূমিকা নেওয়ার উচিত ছিল। সেইখানে কিন্তু মমতা ব্যানার্জি গিয়ে পরিস্থিতি কিন্তু অনেকটা নিজেদের অনুকূলে নিয়ে চলে এসেছেন এবং মানুষের সাথে নিবিড় যোগাযোগ রেখেছেন এবং বিভিন্ন ক্ষতিপূরণ কার কী লাগবে সেটা কিন্তু ওখানে নিজে সরেজমিনে করে ব্যবস্থা করে এসছেন। ফলে সেখানকার মানুষও কিন্তু খুশি এবং তাদের যে
ক্ষতিপূরণ সে দেবেন বলেছেন, সেটা নিয়েও সেখানকার মানুষ যথেষ্ট খুশি। তুলনায় বিজেপির থেকে আরও বেশি করা উচিত ছিল, মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ছিল, যেহেতু সেখানে তাদেরই এমএলএ এমপির সংখ্যা বেশি। অতএব এই জায়গাটাও কিন্তু তৃণমূল বিজেপি বা বিরোধীদের টপকে গেছে। ফলে এখন যাওয়া পরিস্থিতি দাঁড়াচ্ছে, সে আগের অবস্থার থেকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এবং এখনও যা পরিস্থিতি তাতে তৃণমূল আবার হয়তো চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে, যদি আগামী এই 5-7 মাসের মধ্যে যদি বড় কোনো ঘটনা বা যে এমন কোনো পরিস্থিতি না তৈরি হয়, এই অবস্থাটাই যদি বজায় থাকে, তাহলে কিন্তু আবার তৃণমূলের সরকার অবশ্যই হবে। নমস্কার।